এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। আমার হাতে যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো মাথা ঘুরিয়ে দিচ্ছে। আমি আবারও বলছি, এই ছোট কুচো নেতাদেরকে ফোকাস না করে সংবাদ মাধ্যমগুলো একেবারে মাথার উপরে কারা রয়েছে যারা এই সিস্টেমটাকে নষ্ট করছে তাদের দিকে ফোকাস করুক। আমি নির্দিষ্টভাবে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিচ্ছু জানতেন না। এটা হতে পারে না, পারে না, পারে না। আমার হাতে এই মুহূর্তে যে কাগজগুলো রয়েছে সে কাগজগুলো নির্দিষ্টভাবে এটা বোঝাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিস্টেম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা সব কিছু জানতেন। আমি আবারও বলছি, এই অভয়ার এই যে ধর্ষক সঞ্জয় রায় এবং মনোজিৎ মিশ্র, এদেরকে আপনি ভাবছেন আসল ভাইরাস। ভুল ভাবছেন। অভয়ার এই সঞ্জয় রায় আর ল কলেজের এই মনোজিৎ মিশ্র, আপনারা ভাবছেন এদেরকে জেলে পুরে বা এদেরকে অ্যারেস্ট করিয়ে আপনারা আপনাদের ইনফেকশনটাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছেন, বাংলার ইনফেকশনটা বন্ধ হয়ে গেছে। ভুল ভাবছেন। আপনি ভাবছেন জ্বর এসেছে, জ্বরের প্যারাসিটামল দিয়ে জ্বর নেমে গেল, শরীর সুস্থ হয়ে গেল। জ্বর কোনো অসুখের লক্ষণ নয়। ভালো করে বুঝে নিন, জ্বর নির্দিষ্টভাবে এটা প্রমাণ করে যে ভেতরে নিশ্চয়ই কোনো ইনফেকশন রয়েছে। ফিভার ম্যানিফেস্টেশন অফ আ ডিজিজ, অর্থাৎ নির্দিষ্টভাবে জ্বর কোনো অসুখ নয়। অসুখটা কি এটাই ব্লাড টেস্ট করে বের করতে হবে। আমরা ব্লাড টেস্টের রিপোর্ট হাতে নিয়ে বাংলার মিডিয়া হিসেবে চিৎকার করে বলছি, বাংলার মানুষের কণ্ঠস্বর হিসেবে বলছি যে খুঁজে বের করুন মাথায় কারা। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে মুখগুলো পেছনের দিকে আছে, মাথায় রাখুন এই সঞ্জয় রায়ের সাথে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ভালো সম্পর্ক ছিল। সঞ্জয় রায় যে বাইকে করে পেট্রোলিং করা হয় সেই বাইকে করে ঘুরত। মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের একদম টপ মাথাদের মধ্যে থেকে একজন দক্ষিণ কলকাতার। কিন্তু তাদের মাথা কারা যারা এতদিন ধরে বারবার করে মনোজিৎ মিশ্র বাই সঞ্জয় রায়দেরকে আশকারা দিয়ে গেছে। মানে আমি বলছি সহজভাবে ভালো করে বোঝানোর জন্য আজকে জবাব চাই বাংলাতে আমি এই কাগজপত্রগুলো নিয়ে এসেছি। মানে আমি বোঝাতে চেষ্টা করছি পিরামিডের কথা। ধরুন একটা পিরামিড যদি আমি এখানে আপনাদের সামনে দেখাই, একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আপনারা ফোকাস করে আছেন, আপনারা এক বজ্ঞা হয়ে ভাবছেন মনোজিৎ মিশ্র না। আমি বলছি মনোজিৎ মিশ্রদের কারা তৈরি করছে। মনোজিৎ মিশ্রদের তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিস্টেম, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিস্টেম, সেই সিস্টেমটাকে এই মুহূর্তে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে কি করে মনোজিৎ মিশ্রদেরকে তারা তৈরি করছে। ভালো করে দেখুন, আমি বারবার বলছি যে পিরামিড এই মুহূর্তে রয়েছে, পিরামিডের নিচে এই স্তরে রয়েছে মনোজিৎ মিশ্র এবং সঞ্জয় রায়রা। কিন্তু আমরা ভুলে যাচ্ছি, যদি একদম জুম করে আসে এর ওপরে মানে মাঝের লেয়ারে কারা রয়েছে এবং একেবারে ওপরে মাথায় কারা রয়েছে। যদি ফুল ফ্রেমে আমি দেখানোর জন্য বলি, ভালো করে দেখুন, মনোজিৎ মিশ্র একেবারে পিরামিডের নিচুর তলায় রয়েছে। মনোজিৎ মিশ্র আজ জেলে গেছে, কিন্তু মনোজিৎ মিশ্র আসলে রক্তবীজ, সঞ্জয় রায় রক্তবীজ। সঞ্জয় রায় এবং মনোজিৎ মিশ্র এদেরকে অ্যারেস্ট করলে হবে না, এদের মাথার উপরে কারা আছে সেটা খুঁজে বের করতে হবে। কারা এদের আশকারা দিয়ে গেছে মনোজিৎ মিশ্রদের। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, এই মুহূর্তে ময়ূকের
প্রথম প্রশ্ন যেটা থেকে আজ 3টে বিতর্ক শুরু হবে, ময়ূকের প্রথম প্রশ্ন এই মুহূর্তে, কুচো গারদে মাথা কে? এই কুচো চিংড়ি, এই সমস্ত কুচো চিংড়িদেরকে ধরে লাভ নেই, এই উচ্চিংড়িদের ধরে লাভ নেই। এই রেপ কালচার, এই থ্রেট কালচারকে কারা একেবারে মাথা থেকে, গলদা চিংড়ি, বোয়াল মাছ, রাঘব বোয়াল কারা, সেগুলোকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, শাসকের প্রশ্রয়, ধর্ষকের আশ্রয়। আপনারা বলুন, শাসক ধর্ষকদেরকে আসলে প্রশ্রয় দিয়ে গেছে এবং সে কারণেই ধর্ষকদের আশ্রয়স্থল হয়ে যাচ্ছে এই বাংলা। দেখুন, খুব নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সবকিছু জানতো। মনোজিৎ মিশ্র যে একজন ক্রিমিনাল, মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে যে এত মামলা রয়েছে, মনোজিৎ মিশ্র যে 2013, 14, 15, 16, 17, 18 সাল, এই সালগুলোর মধ্যে দাপিয়ে বেরিয়েছে এবং মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদ করে, গর্বের সাথে করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেত্রী বলে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। এটা হতে পারে আমার হাতে যে কাগজ রয়েছে, আমি সেই কাগজটা এই মুহূর্তে দেখানোর জন্য বলবো। ভালো করে দেখুন এই কাগজটা সাউথ কলকাতা ল কলেজের, সাউথ কলকাতা ল কলেজের এই কাগজ। আমি জুম করার জন্য বলছি, দেখুন ভালো করে। সাউথ কলকাতা ল কলেজের এই লেটার হেডে জয়েন্ট কমিশনার অফ পুলিশ, কি দেখছেন? জয়েন্ট কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টারকে এই চিঠি কলকাতা পুলিশ, লালবাজার, 18 নম্বর লালবাজারে লেখা হয়েছিল, পারমিশন অ্যান্ড সিকিউরিটি ফর দ্য কলেজ সোশ্যাল প্রোগ্রাম। ভাবুন, 2018 সালে সিকিউরিটি চাওয়া হয়েছিল। ফুল ফ্রেমে দেখুন এইবার মনোজিৎ মিশ্রর নামে নির্দিষ্টভাবে দেবাশিস চট্টোপাধ্যায় প্রিন্সিপাল, তিনি লিখেছিলেন যে এই মনোজিৎ মিশ্র খুব ঝামেলাবাজ, আগেও ঝামেলা করেছে, থ্রেট করেছে, দয়া করে পুলিশ প্রোটেকশন দিয়ে এই কলেজে সোশ্যাল করা হোক। জয়েন্ট কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টারকে তিনি এই চিঠি লিখেছিলেন। যে চিঠিটা এই মুহূর্তে দেখছেন, সেই চিঠিটা আবারও আমি আপনাদেরকে দেখাবো। সেই চিঠিটা আমার হাতেও রয়েছে এবং আপনারা গ্রাফিক্যালি আমার সামনে যে চিঠিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। ভালো করে এই মুহূর্তে যে চিঠিটা রয়েছে, সেই চিঠিতে নির্দিষ্টভাবে দেবাশিস চট্টোপাধ্যায়, তিনি প্রিন্সিপাল, তিনি জয়েন্ট কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টারকে, অর্থাৎ একেবারে টপ লেভেলের যে পুলিশ, তাকে চিঠি লিখেছিলেন। তার সাথে সাথে চিঠি লিখেছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশনকে এবং চেতলা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে। কি লিখেছিলেন চিঠিতে? দিস ইজ টু ইনফর্ম দ্যাট সাউথ কলকাতা ল কলেজ ইজ অর্গানাইজিং ইভেন্ট অ্যাট 13ই ডিসেম্বর 2018, অহিন্দ্র মঞ্চ, চেতলাতে, 12টা থেকে 8টা। উই হ্যাভ ইনভাইটেড পার্থ চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, অশোক দেব এবং তৃণমূল ছাত্র পরিষদের তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং ইত্যাদিদের। তৃতীয় যে প্যারা, তাতে লেখা, মনোজিৎ মিশ্র, স্টুডেন্ট অফ দিস কলেজ অ্যালং উইথ হিজ অ্যাসোসিয়েটস হ্যাড ক্রিয়েটেড প্রবলেম ডিউরিং আদার কলেজ প্রোগ্রাম ইন পাস্ট। এটা 2018 সালে লেখা হচ্ছে। অ্যান্ড থ্রেটেন্ড টু ডিসরাপ্ট দ্য সোশ্যাল প্রোগ্রাম অন 13/12/2018। ভাবুন, তৎকালীন কলেজের প্রিন্সিপাল তিনি আতঙ্কিত বোধ করে সেই সময় চিঠি লিখেছিলেন। 6টা এফআইআর এই মনোজিৎ মিশ্রর নামে আছে। সেই এফআইআরগুলো গ্রাফিক্সও আমি চালাতে বলবো পিসিআরকে একটু পরে। কিন্তু এই 6টা এফআইআর শুধু নয়, তৎকালীন যে কলেজের প্রিন্সিপাল, সেও মনোজিৎ মিশ্রর নামে নির্দিষ্টভাবে লিখেছিল। কি ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ? গ্রেপ্তার কেন করা হয়নি? 6টা এফআইআর ছিল। আমি বলছি না মনোজিৎ মিশ্রকে আপনারা ভাবছেন যে মনোজিৎ মিশ্র আসলে ভাইরাস, সঞ্জয় রায় আসলে ভাইরাস। আরে সঞ্জয় রায় আরজিকর মেডিকেল কলেজে এরকমভাবে ঢুকতে কি করে পেরেছিল? সঞ্জয় রায় অত তাড়াতাড়ি সিসিটিভিগুলো, একেবারে সিসিটিভির সামনে থেকে পুলিশের কমিশনার যে বাইকগুলো কেনা হয় পুলিশের কমিশনারের নামে, যে বাইকগুলো পেট্রোলিং করা হয়, সেই বাইক চড়ে আরজিকরে ঢুকতে কি করে পেরেছিল? পুলিশের মাথাদের সাথে সঞ্জয় রায় যোগাযোগ কি করে হয়েছিল? প্রিন্সিপালের সাথে সঞ্জয় রায়ের কি যোগাযোগ ছিল? যে প্রশ্নগুলো আমি আগে করেছিলাম, একই প্রশ্ন ল কলেজের ক্ষেত্রে করছি। এই ল কলেজে এই মনোজিৎ মিশ্রকে আপনারা ভাবছেন যে মনোজিৎ মিশ্র অ্যারেস্ট হয়ে গেছে, আমার শরীরের জ্বর কমে গেছে, আমার মেয়েরা সিকিওর, আমার মেয়েরা সেফ। ভুল। মনোজিৎ মিশ্র শুধুমাত্র ম্যানিফেস্টেশন অফ আ ডিজিজ, জ্বরের লক্ষণ,
অসুখের লক্ষণ। আসল অসুখটা আপনারা ধরতে পারছেন, বলতে পারছেন না। অসুখটা গোটা সিস্টেমে ছড়িয়ে পড়েছে, মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে চলে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিস্টেমটা যতদিন চালাবেন ততদিন। আমি আজকে 3টে ভাগে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু তার আগে দেবাশিস বাবুকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমরা জানতে পারলাম যে দেবাশিস চট্টোপাধ্যায় তিনি আমাদের মধ্যে নেই, তিনি মারা গেছেন। এবং দেবাশিস চট্টোপাধ্যায় মারা যাওয়ার পরে আমরা তার স্ত্রী, তিনিও অধ্যাপক, তিনি আমাদের সাথে আজ জবাব চায় বাংলাতে রয়েছেন। নবনীতা চট্টোপাধ্যায় অধ্যাপক, তিনি দক্ষিণ কলকাতারই একটি কলেজের অধ্যাপক। তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং তারপর তার সাথে কথা বলে আমরা বিস্মিত হয়ে যাই। মনোজিৎ মিশ্র তাদের মেন্টাল টর্চারের কারণ হয় এবং সে কারণে তার স্বামী ভালো করে পিসফুলি থাকতে পারতেন না। তিনি যে অভিযোগগুলো করেছেন, প্লিজ একবার শুনুন। এটা সম্ভবত 2017 এই সময় ওকে কলেজ থেকে রাস্ট্রিকেট করা হয়েছিল। পরদিন কলেজে ভাঙচুর চালানো, প্রিন্সিপালের ঘরে ভাঙচুর চালানো, এমন ঘটনা ঘটেছিল যে ও আগুন লাগিয়ে দিতে গেছিল কলেজ বিল্ডিং করা, প্রিন্সিপালের ঘরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা, সমস্ত কিছুর সঙ্গেই ও যুক্ত ছিল বরাবর এবং সব কিছুতেই ও নেতৃত্ব দিত। এত মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, মানে উনি রীতিমতো আতঙ্কিত থাকতেন। মানে বলতেন যে আমার পরের দিন কলেজে গিয়ে আমি কি ফেস করতে হবে, মনোজিৎ কি করবে, কি ঘটাবে, আমাকে গিয়ে কলেজে কি দেখতে হবে। একাধিকবার এফআইআর করা হয়েছিল কলেজের তরফ থেকে। পুলিশ প্রশাসন এবং কলেজ প্রশাসনও যদি শক্ত হাতে রাশটা টানতে পারত উনি চলে যাওয়ার পরে, আজকের এই দিন দেখতে হতো না। ও ইন্ডিভিজুয়ালি এগুলো করতো, কলেজের তৎকালীন কিছু ছাত্রর সঙ্গে ছিল, মানে মেধা বহির্ভূতভাবে ভর্তি করানো যায় এই চাপটা দেওয়া হতো এবং সেটা প্রিন্সিপাল রাজি হতেন না, তখনই ভাঙচুর, ফোনের মাধ্যমে তাকে হুমকি দেওয়া, এইসব চলতো। এবং তৎকালীন প্রিন্সিপালের মৃত্যু নিয়েও কিন্তু একটা বিতর্কের জন্ম হয়েছে। তার কারণ অপর এক অধ্যাপক পঙ্কজ রায়, তিনি নিজেও এই মুহূর্তে একটি কলেজের অধ্যাপক। সেই কলেজের অধ্যাপক প্রিন্সিপাল তিনি বলেছেন যে আমার তো এখন মনে হচ্ছে যে যেভাবে মনোজিৎরা টর্চার করতো প্রিন্সিপালকে এবং তারপর উনি মারা যান, ওটা অ্যাক্সিডেন্ট না হয়ে অন্য কিছুও হয়তো হতে পারে। বড় কথা, জবাব চায় বাংলাতে বসেই পঙ্কজ রায় প্রিন্সিপাল কি বলেছেন শুনুন। দেবাশিস বাবু এর আগে প্রিন্সিপাল ছিলেন পূর্ণ সময়ের, তিনি কিন্তু দুর্ঘটনায় মারা গেছেন। আমি যে প্রতিবাদগুলো দেখছি, তো দুর্ঘটনা নিয়েই তো নতুন করে প্রশ্ন উঠছে যে ওই দুর্ঘটনাটা দুর্ঘটনা না অন্য কোনো ঘটনা। এটা তো আজকে নতুন করে আমি এই স্টেটমেন্টের পর আমাকে বলতে হবে। আমি 3টে ভাগে কি হচ্ছে সেটা আপনাদের বোঝাবো, কিন্তু প্রথম যে ভাগটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সে গুরুত্বপূর্ণ অংশে আমি বাকিদের কাছে যাওয়ার আগে নজরুলবাবু, আত্রেয়ী রয়েছে, সৌরভ কোলে রয়েছে, মেঘা আলমের কাছে যাওয়ার আগে আমি নবনীতা চ্যাটার্জির কাছে যেতে চাই। নবনীতা চ্যাটার্জি অধ্যাপক এবং প্রয়াত দেবাশিস বাবু, দেবাশিস চট্টোপাধ্যায় সাউথ কলকাতা ল কলেজের প্রিন্সিপালের স্ত্রী। আপনার স্বামী কবে মারা গেছিল প্রিন্সিপাল? 2018 সালের ডিসেম্বর মাসে। 2018 সালের ডিসেম্বর মাসে, মানে 13ই ডিসেম্বর 2018-তে তো থ্রেট করেছিল মনোজিৎ মিশ্র। এটা নিয়ে চিঠি লিখেছিলেন দেবাশিস বাবু। উনি ডিসেম্বরে কবে মারা গেছেন? 28 তারিখ। 28 তারিখ। 24 তারিখ ওনার অ্যাক্সিডেন্ট হয়, 28 তারিখ উনি মারা যান। কোথায় অ্যাক্সিডেন্ট, মানে এটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইপাসে। আচ্ছা। হ্যাঁ, পঙ্কজবাবু বলছেন আরেকজন অধ্যাপক যে এই মুহূর্তে অধ্যক্ষ যোগেশ চন্দ্র ল কলেজ, যোগেশ চৌধুরী ল কলেজ, ল কলেজ না, যোগেশ চন্দ্র ডে কলেজ, তিনি ওনার বক্তব্য আপনি শুনলেন? শুনলাম, হ্যাঁ। যে মনে হচ্ছে যে মানে যেভাবে জিনিসগুলো সামনে আসছে, মনে হচ্ছে যে এটার পেছনেও হয়তো কোনো কারণ থাকতে পারে। এটা কি আপনার মনে হয় না? আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা অনেকেই বলছেন, মানে এই সন্দেহটা আমার কখনো তেমনভাবে হয়নি, কিন্তু আজকে অনেকেই, শুধু পঙ্কজবাবু নন, অনেকেই সন্দেহ প্রকাশ করছেন বলে নতুন করে একটা সন্দেহ আমার মাথায় মানে চাড়া দিচ্ছে। কারণ ওই সময় প্রত্যক্ষদর্শী আমরা কেউ ছিলাম না যখন ঘটনাটা ঘটে। উনি একাই মানে গাড়িতে ছিলেন। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে মানে এই প্রশ্নটাও কিন্তু একেবারেই অবান্তর মনে হচ্ছে। প্রাক্তন প্রিন্সিপাল সাউথ কলকাতা ল কলেজের
দেবাশিস চট্টোপাধ্যায় তার স্ত্রী এবং অধ্যাপক হিসেবে আপনিও এখন মনে করছেন যে এই মনোজিৎ মিশ্ররা যেভাবে একেবারে তার মৃত্যুর শেষ দিনগুলোতে যেভাবে টর্চার বা মেন্টালি ট্রমাটাইজ করতো, তাতে তার যে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু, তার পেছনেও কোনো একটা ফাউল প্লে এই মনোজিৎ মিশ্রদের থাকতে পারে? হয়তো থাকতে পারে, কারণ এটা সম্বন্ধে তো আমি শিওর না, সেজন্য এখন কারোর দিকে আমি অঙ্গুলি নির্দেশ করতে পারছি না আর কি, কিন্তু হতেও পারে, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই চিঠিটাও, যে চিঠিটা আমি দেখতে পাচ্ছি একদম জয়েন্ট কমিশনার অফ পুলিশকে লেখা এই চিঠিটার সাউথ কলকাতা ল কলেজের লেটার হেডে দেবাশিসবাবু, প্রয়াত দেবাশিস চট্টোপাধ্যায় যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের বলছি, সাউথ কলকাতা ল কলেজে যখন মনোজিৎ মিশ্র দাপিয়ে বেড়াচ্ছে, অসভ্যতা করছে, যখন এই থ্রেট কালচার, রেপ কালচার চালাচ্ছে, তখন এই দেবাশিসবাবু প্রতিবাদ করেছিলেন। দেবাশিসবাবু এই মুহূর্তে বেঁচে নেই। দেবাশিসবাবু অদ্ভুতভাবে যখন তিনি চিঠিটা লিখেছিলেন তার এক সপ্তাহের মধ্যেই তিনি মারা যান একটি রোড অ্যাক্সিডেন্টে। তার স্ত্রী এই মুহূর্তে সেই সমস্ত কথা বলার জন্য রয়েছেন। একবার যদি নবনীতাদি বলেন যে ঠিক মনোজিৎ মিশ্র মানে আপনি কি আপনি বাইটেও দেখছিলাম যে ট্রমাটাইজ করে রাখতো নাকি দেবাশিসবাবুকে? সবসময় একটা আতঙ্কের আবহের মধ্যেও থাকতো। মানে বাড়িতে এসেও আমি দিনের পর দিন দেখেছি রাতে ঘুম থেকে উঠে পায়চারি করছেন। আমি বলতাম কি হলো তোমার? বলতো আমি ঘুমোতে পারি না রাত্রিরে, এই ছেলেটি কলেজে যে কী পরিমাণ অশান্তি চালাচ্ছে এবং একটা অশান্তির একটা আতঙ্কের আবহ তৈরি করেছে। প্রতিদিনই মনে হয়, ওনার মর্নিং কলেজ ছিল, যে ঘুম থেকে উঠে ঘুম ভেঙে কলেজে যাব, সকালবেলা গিয়ে আমাকে কি সিচুয়েশন ফেস করতে হবে, ও কি কি কাণ্ড কারখানা করবে এবং সেগুলো আমাকে সামাল দিতে হবে। এই 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 ভয়টা কিন্তু ওনার মধ্যে সবসময় একটা কাজ করতো। উনি তখন সিনিয়র মোস্ট প্রিন্সিপাল ছিলেন, কিন্তু তা সত্ত্বেও মানে কোনো একটা জায়গায় মানে ওর দাপট এমন জায়গায় পৌঁছেছিল যে ওনার মতন মানুষকেও কিন্তু দিনের পর দিন আতঙ্কে রাত কাটাতে হয়েছে। কিছু বলতেন নির্দিষ্টভাবে এই মনোজিৎ মিশ্রদের? আমি যা খবর পাচ্ছি, এই মনোজিৎ মিশ্ররা আজ যে কারণে রেপ কেসে অ্যারেস্ট হয়ে জেলে আছে, এটা তারা তখনও চালাতো এবং মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া। আমি পিসিআরকে বলবো, আমি জাস্ট কিছুদিন আগেই একজন প্রাক্তন ছাত্রীর জবাব চায় বাংলাতে তাকে নিয়ে এসেছিলাম দিদি, সেখানে তিনি বলছেন যে মেয়েদেরকে রিক্রিয়েশনাল পারপাসে, এন্টারটেনমেন্টের জন্য তুলে নিয়ে যাওয়া হতো, ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হতো ফোর্সফুলি, এবং সেখানে যদি তার কোনো ট্যাফু বা বেগরবাই করে তাকে হকি স্টিক দিয়ে মারা হতো। এগুলো দেবাশিসবাবু, এবং তিনিই বলেছেন, সেই মেয়েটিই বলেছে যে দেবাশিসবাবু এগুলোর প্রতিবাদ করেছিলেন। কিছু কি আপনাকে বলেছিলেন দেবাশিসবাবু এই সমস্ত ব্যাপারে? আমাকে তো সবসময় বলতেন যে কলেজে এমন কোনো খারাপ কাজ নেই যার সঙ্গে ও যুক্ত নয়। মানে মেয়েদের টিজ করা থেকে শুরু করে, তখন মানে এতটা তীব্র আকার হয়তো ধারণ করেনি, মানে গণধর্ষণের মতো ঘটনা ঘটাতেও সাহস পায়নি তখন, কিন্তু তা সত্ত্বেও মেয়েদের, মহিলাদের টিজ করা, নতুন ছাত্রীরা ক্যাম্পাসে এলে মানে ফার্স্ট সেমের ছাত্রীদের উত্ত্যক্ত করা, এই জিনিসগুলো বরাবরই করতো। অ্যাক্সিডেন্টাল ডেথটা আপনি বলছেন 28 তারিখ হয়েছিল 2018 সালের ডিসেম্বর। উনি মারা যান, 24 তারিখ অ্যাক্সিডেন্টটা হয়। কোথায় একটু যদি বলেন, মানে কোথায় হয়েছিল? এইটা হয়েছিল আপনার নিকো পার্কের কাছে। আচ্ছা, কখন? ভোরবেলা না রাতে? না, দুপুরবেলা। উনি ডিরোজিও কলেজের জিবি মিটিংয়ে যাচ্ছিলেন, মানে গভর্নমেন্ট নমিনি ছিলেন, ডিরোজিও কলেজের মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন, সেই সময় হয়েছিল। মানে উল্টো দিক থেকে, মানে উনি সোজা চালাচ্ছিলেন এবং উনি অত্যন্ত সাবধানী ছিলেন, এবং যখন গাড়ি 4 চাকা নিজে চালাচ্ছিলেন, উল্টো দিক থেকে একটা গাড়ি এসে মানে একদমই রং ওয়েতে এসে ওইটা, মানে নিকো পার্কে তো ডিভাইডার আছে, মানে যে গাড়িগুলো আসে সেই গাড়ি উল্টো দিকে তো আসার কোনো এ করে মানে ও ইউটার্ন নিতে গেছে, মানে একদম ভুল রুটে ইউটার্ন করতে গিয়ে ওখানটায় ধাক্কা মারে, মানে সাইড থেকে এসে আর কি। মনোজিৎ মিশ্র ছাড়া অন্য কারোর নাম কখনো বলেছিলেন? আসলে অনেক বছর আগের ঘটনা তো, আমার ওর নামটাই বারবার কানে বাজছে, ওইটাই আমি স্পষ্টভাবে মনে করতে পারছি। আরও 2-1 জনের নাম হয়তো করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার সেই নামগুলো মনে নেই। মানে ও একা তো করতো না, একটা গ্যাং ছিল ওর সঙ্গে সবসময়। এটা কি আপনাকে বলেছিলেন আপনার সামনে? হ্যাঁ হ্যাঁ, অনেকবার। কারণ একবার এমন হয়েছে, মানে সে মর্নিং কলেজ মধ্যরাত অবধি ওকে মানে ইনহিউম্যান টর্চার করে ঘেরাও করে রাখা হতো, জল পর্যন্ত খেতে দেওয়া হতো না। উনি হাইপার টেনশনের রোগী ছিলেন, হাই সুগার ছিল, এবং মানে অনেক রকম রোগ ওনার ছিল, বাইপাস সার্জারি হয়ে গেছিলো। তৎসত্ত্বেও মানে এইরকম নির্মম অত্যাচার দিনের পর দিন ওকে সইতে হয়েছে। মানে বাইপাস হার্ট সার্জারির পরেও তাকে রেয়াত করা হয়নি। আমি পিসিআরকে বলবো আরেকবার, পঙ্কজবাবু নিজেও অধ্যক্ষ,
একটি কলেজের পঙ্কজ বাবুও যে আশঙ্কা প্রকাশ করছেন, এবং অনেক, আমি আবারও বলছি, অনেক টিচার এখন নতুন করে বলছেন যে না, অ্যাটলিস্ট রিপাবলিক বাংলা ইস্যুটাকে সামনে এনেছে। দেবাশিস চট্টোপাধ্যায় প্রাক্তন প্রিন্সিপাল ছিল, যার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল এই মনোজিৎ মিশ্র। ঘটনাক্রমে দেবাশিস বাবুর অ্যাবনর্মাল ডেথ হয়, কিন্তু সেই মৃত্যুর আগে পর্যন্ত অতিষ্ঠ করে রেখেছিল এই মনোজিৎ মিশ্ররা। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতেন না, হয় নাকি? পুলিশ কিচ্ছু জানতো না, হয় নাকি? হাতে চিঠি নিয়ে আমি বসে রয়েছি 2018 সালে। আরেকবার পঙ্কজবাবু কি বলেছেন শুনবো। দেবাশিস বাবু এর আগে প্রিন্সিপাল ছিলেন পূর্ণ সময়ের, তিনি কিন্তু দুর্ঘটনায় মারা গেছেন। আমি যে প্রতিবাদগুলো দেখছি, তো দুর্ঘটনা নিয়েই তো নতুন করে প্রশ্ন উঠছে যে ওই দুর্ঘটনাটা দুর্ঘটনা না অন্য কোনো ঘটনা। এটা তো আজকে নতুন করে আমি এই স্টেটমেন্টের পর আমাকে বলতে হবে। আমি নজরুল ইসলাম সাহেব আপনার কাছে যাব। নজরুল ইসলাম সাহেব, তিনটে ভাগে আমি এটা বাংলার মানুষকে একেবারে বুঝিয়ে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টেম, পুলিশ, তারা কিছু জানতো না, এটা হতে পারে না স্যার। 2025 সালে আমরা এই কথাগুলো বলছি। 2017-র কাগজ, 2016-র কাগজ, বিভিন্ন সময় যে টেস্টিমনিগুলো, সেই সমস্ত কিছু প্রমাণ করে দেয় যে মনোজিৎ মিশ্রর হাত অনেক ওপরে ছিল। আমি পিসিআরকে সেই মনোজিৎ মিশ্রর যে অ্যালবাম, প্রভাবশালী অ্যালবাম, আমাদের ফ্যামিলি অ্যালবাম থাকে, মনোজিৎ মিশ্রদের প্রভাবশালীর অ্যালবাম থাকে, সেই ছবিগুলো দেখুন। এবং সেই ছবিগুলো দেখার পরে নজরুল সাহেব আমাকে এটা বোঝান যে কিচ্ছু জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী, জয়েন্ট সিপি ক্রাইম, পুলিশ কমিশনার, সবাইকে তো জানা হয়েছিল। 6টা এফআইআর ছিল। নজরুল সাহেব বলুন। আপনারা ভুল প্রশ্ন করছেন। বর্তমান শাসক দল কলেজগুলোকে কি করেছে? কলেজগুলোকে মনোজিৎ যেমন এখানে আছেন, অন্য যে কোনো কলেজে চলে যান, আপনি যোগেশচন্দ্রে যান বা শ্যামবাজারে যান বা সুরেন্দ্রনাথে যান, সেখানে এক বা একাধিক এরকম লোক আছে। এরা সাধারণত অপরাধী, এরা যে কোনো রকম অপরাধ করতে পারে, কিন্তু এদেরকে শাসক দলের লোকেরা আশ্রয় দিয়ে রেখেছে এই জন্যই যে এরা বেআইনি ভর্তি থেকে টাকা তোলে, এরা অনুষ্ঠানের জন্য থেকে টাকা তোলে, এরা কোনো কলেজের কোনো কাজে টাকা আসলে সেখান থেকে টাকা তোলে। এবং এই টাকার একটা অংশ, এই যে চাকরি বিক্রিতে কুন্তল ঘোষের কথা আপনাদের মনে আছে, যে আমি তো 10% রাখি, বাকি 90% ওদিকে পাঠিয়ে দিই। আর যদি দোলা সেনের কথা মনে থাকে, সেখানে পার্সেন্টেজটা একটু আলাদা আছে, হ্যাঁ, তো কিন্তু সেখানেও বলা আছে। তো এদের থেকে প্রতি মাসে মাসে টাকা তুলে উপরের দিকে পাঠানো হয়। কাজেই এরা যাকে বলে সাতক্ষণ মাপ, শত অপরাধ করলেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। আপনি মনোজিতের বিরুদ্ধে কতগুলো এফআইআর হয়েছে সেগুলো বললেন, এখনও তো অনেক পেন্ডিং আছে। এবং সেই একটা মেয়ের বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে মারধর করা হয়েছিল, এবং তার বিরুদ্ধে অভিযোগ করলে যারা অভিযোগ করেছিল তাদেরকে ডেকে পাঠিয়ে তাদেরকে, তার অভিভাবকদেরও মারধর করা হয়েছিল। তো এরপর এই যে এফআইআরগুলো হয়েছে, এই যে কলেজের প্রিন্সিপাল লালবাজারে চিঠি লিখছেন যে সে ঝামেলা করে, অতএব বর্তমানে যারা গভর্নিং বডিতে আছেন বা ভাইস প্রিন্সিপাল আছেন, তাদের তো এই ব্যাপারটা অজানা থাকার কথা নয়, অজানা ছিল না। কিন্তু তাকে এখানে চাকরি দেওয়া হয়েছে, যার ক্রিমিনাল রেকর্ড আছে, সরকারি সাহায্য পাওয়া কলেজে তাকে চাকরি দেওয়াই হয়েছে যাতে এই ইউনিয়ন রুমটার ওপর দখল কায়েম রাখা যায়, ওই ভর্তি থেকে বা অন্য অনুষ্ঠান থেকে, এবং কোনো কাজের জন্য কলেজে টাকা আসলে বা কলেজের বিল্ডিং হলে সেখান থেকে টাকা তুলে শাসক দলের লোককে, মানে আপনি ডিরেক্টলি বলছেন, এবং এটা বলার উচিত। তার কারণ হচ্ছে অশোক দেব গভর্নিং বডির চেয়ারম্যান, প্রেসিডেন্ট। একদম। আমাকে আর একটা কথা একটু উল্লেখ করতে দিন, যখন আপনি ডিরেক্টলি বলার কথা বলছেন। দেখুন, শাসক দলের বেশ কয়েকজন নেতা, একজন মন্ত্রীও এ ব্যাপারে মন্তব্য করেছেন, একজন এমএলএ
এবং এমপির মন্তব্য যে দলের নয় সে ব্যাপারে দল থেকে পোস্ট করা হয়েছে। কিন্তু সেই এমপি যে কথা বলেছে, একটা প্রশ্ন আপনি দেখুন যে জিরো টলারেন্সটা ঘটনা ঘটার আগে না পরে, খুবই গুরুত্বপূর্ণ। দুটোর একটাও যদি থাকতো, ধরুন আগে যদি থাকতো, তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে তার এই কলেজের সঙ্গে যুক্ত থাকার কোনো সম্ভাবনা থাকতো না। আর যদি জিরো টলারেন্সটা পরেও হতো, তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেই তদন্তে তার এতদিন সাজা হয়ে যেত, তার কলেজে থাকার কোনো সম্ভাবনা ছিল না। আমি নজরুল সাহেব, আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি একটা অংশ, আমার দ্বিতীয় অংশ, আমার তিনটে অংশ আজকে এই ডিবেটের। প্রথম অংশ আমি দেখালাম যে 2017 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ জানতো যে এই ছেলেটি ঝামেলাবাজ, এই ছেলেটি প্রিন্সিপালকে থ্রেট করে, এই ছেলেটি আসলে অনেকগুলো জিনিসের সাথে যুক্ত, এবং সেটা প্রিন্সিপাল যিনি আজ আমাদের মধ্যে নেই, তিনি মারা গেছেন, তিনি বলেছিলেন, তার স্ত্রী আজ এখানে বসে বলছেন। দ্বিতীয় পার্ট হলো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এই মনোজিৎ মিশ্ররা কতটা প্রভাবশালী, তাদের নিজস্ব সিংহাসনগুলো যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন সেখানে, মানে শেখ শাহজাহানের নিজস্ব একটা সিংহাসন আছে, সঞ্জয় রায়দের নিজস্ব একটা সিংহাসন আছে, অনুব্রতর নিজস্ব একটা সিংহাসন আছে, মনোজিৎ মিশ্রেরও আছে। কেন বলছি? নজরুল সাহেব ভালো করে বুঝুন, নজরুল সাহেব আজ নয় 30 বছর ধরে বাংলার এই ক্রিমিনালদের সাথে ওঠা বসা করেছে, বাংলার বহু ক্রিমিনালকে জেলের ভাত খাইয়েছে। নজরুল ইসলাম সাহেব যে কথাটা জবাব চায় বাংলাতে আজকে বলল, কেন বলল সেটা আমি যদি ভেঙে ভেঙে আমার মতন করে বোঝাই, একটা ব্রেকিং নেব, সেই ব্রেকিংটা আরো স্পষ্ট করে দেবে। জেঠু, কিছু লোকের কাকু থাকে, কাকু ঠিক সেরকম ভাবে জেঠু। মনোজিৎ বলতো আমার এক জেঠু আছে, সে সব সাল্টে দেবে। বিধায়ক অশোক দেব কি মনোজিতের সেই জেঠু? কসবা কাণ্ডে এবার সামনে এলো এক বিস্ফোরক ভাইরাল ভিডিওয় বিধায়ক অশোক দেবকে জেঠু সম্বোধন মনোজিতের। এবং মাথায় রাখবেন, মনোজিৎ বারবার বলতো আমার এক দাদা আছে, সে দাদা দক্ষিণ কলকাতার দাদা, যে সব কিছু দেখছে, তাকে টাকা পাঠাতে হবে, সে সিটে অ্যাডমিশন দিয়ে দেবে এবং জেঠু সব কিছু করে দেবে। ভিডিও প্রকাশ্যে আসতেই গোটা বাংলা এই মুহূর্তে প্রশ্ন করছে মনোজিতের জেঠু কে? কালীঘাটের কাকু আমরা জানতাম, কালীঘাটের কাকুর ভাইপোকে আমরা প্রশ্ন করেছি, কালীঘাটের কাকুর সাহেবকে আমরা প্রশ্ন করেছি। এখন নতুন প্রশ্ন বাংলা করছে এই মুহূর্তে, মনোজিৎ মিশ্রর এই জেঠু কে? যে ভাইরাল ভিডিওটি এই মুহূর্তে রয়েছে, সেই ভাইরাল ভিডিওটি একবার আমি শোনাবো, যেখানে মনোজিৎ মিশ্র কিন্তু জেঠু জেঠু বলে সম্বোধন করছেন অশোক দেবকে, যে অশোক দেবকে গভর্নিং বডির মাথা, যে অশোক দেবের রেকমেন্ডেশনে মনোজিৎ মিশ্রর চাকরিটা হয়েছে, যে অশোক দেব কোনো কিছুতে সেফগার্ড করে দিত এই মনোজিৎ মিশ্রকে, যে অশোক দেব মনোজিৎ মিশ্রের এত ব্যাকগ্রাউন্ড চেক করার যে কথাগুলো ছিল, এত এফআইআর ছিল, তারপরেও অশোক দেব তাকে চাকরিতে নিয়েছে। এবং অশোক দেব হলো, ভালো করে কানেকশনগুলো বুঝুন, আমি যে পিরামিডটা প্রথমে দেখিয়েছিলাম সেই পিরামিডটা আমাদের বের করতে হবেই। অশোক দেব হলো তৃণমূল নেতা, তৃণমূলের দীর্ঘদিনের বিধায়ক এবং অত্যন্ত বড় এবং পাওয়ারফুল এক দক্ষিণ কলকাতার টপ বসের রাইট হ্যান্ড। ভালো করে শুনুন যে ভাইরাল ভিডিওটা সেইটা। চিত্রা দেবী, শিবুদা, আরো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আপনারা এটা করেছেন। এবং যে ছাত্ররা এর পেছনে রয়েছে আমাদের মধ্যে তমগ্ন দাস, জ্যাব আহমেদ, জ্যাব রোজা রাখার সঙ্গে সঙ্গেও প্রতিনিয়ত কাজ করে চলেছে। থ্যাংক ইউ। আমরা জেঠুর কাছে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভয়ঙ্কর বিষয়। নবনীতাদি, এই অশোক দেবকে আমি একবার একটু যাচাইয়ের জন্য বলছি, 2018-17 সালে যখন প্রয়াত দেবাশিস বাবু প্রিন্সিপাল ছিলেন, যখন তিনি লাগাতার প্রতিবাদ করে যাচ্ছেন, যখন তিনি লাগাতার পুলিশকে বলছেন যে এই মনোজিৎ মিশ্র কিন্তু বিপজ্জনক কলেজের জন্য, তখন এই অশোক দেবই তো গভর্নিং বডির মাথা ছিলেন। তখন উনি প্রেসিডেন্ট, মানে তিনি সব জানতেন তার মানে তখন। এবং ওনার সময় তো রাস্ট্রিকেট করেছিল দেবাশিসকে, মানে উনি প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থাতেই ও রাস্ট্রিকেটেড হয়। মানে আপনি বলছেন অশোক দেবও এই পুরো ব্যাপারটা তখন জানতো? হ্যাঁ, উনি তো তখন প্রেসিডেন্ট কলেজের, ও ছাত্রটিকে যখন মানে প্রিন্সিপাল রাস্ট্রিকেট করলেন, সাসপেন্ড করলেন, তখন তো গভর্নিং বডির মাথায় উনি। গোটা বাংলা শুনুক, গোটা বাংলা। আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জবাব চায় বাংলার ক্লিপিংটা আজকে দয়া করে শুনুন।
যিনি এই মুহূর্তে বসে রয়েছেন আমার পাশে, তিনি একজন প্রফেসর। তার হাজবেন্ড যিনি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে সেটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। পর্ষদের প্রাক্তন সচিব, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব, তার হাজবেন্ড সাউথ কলকাতা ল কলেজের প্রিন্সিপাল ছিল, লাগাতার চিঠি দিয়ে গেছে মনোজিৎ মিশ্রর নামে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অশোক দেবকে জানানো হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না। অশোক দেব জেঠু, মনোজিৎ মিশ্র জেঠু বলতো, এবং এই জেঠুর নামে সমস্ত দুষ্কর্ম করে বেড়াতো এই মনোজিৎ মিশ্র। আজ রিপাবলিক চেপে ধরেছিল এই অশোক দেবকে। অশোক দেবের উত্তর শুনবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না, কিচ্ছু না। শুনুন। আশ্চর্য, নাম ধরে ডাকবে নাকি আমাকে? তুমি কেমন নাম ধরে ডাকবে? তাহলে বলতেই পারে আমি মানে গার্জেনেরও দাদা, ছেলেরও দাদা, তার মেয়েরও দাদা, কারণ আমি আমার সাথে সম্পর্ক করে আমি কি করবো? বাবাও দাদা থাকছে, ছেলেও দাদা থাকছে, মাও দাদা থাকছে। আমি সাধারণত এই অনুরোধগুলো করি না, কিন্তু আজ আমি বলছি জবাব চাই বাংলা। বাংলার যারা দেখছেন, যারা অধ্যাপক, প্রফেসর, নন টিচিং স্টাফ, স্টুডেন্টস বা এমন কেউ যদি জবাব চাই বাংলা দেখেন, দয়া করে ময়ূকের সাথে যোগাযোগ করুন। আপনার এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে কোনো তথ্য যদি থাকে, এরকম কোনো ঘটনা যদি থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি জবাব চাই বাংলাতে সেগুলো ফোকাস করব, তা নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম হবে, পর্দা ফাঁস করবো আমরা। আপনারা প্রত্যেকে আমাকে টেলিফোন করতে পারেন, এবং টেলিফোনের নাম্বার, আমি সেই নাম্বার টেলিফোন লাইন ওপেন করে দিচ্ছি, যাতে বাংলার মানুষ জানতে পারে এটা কি ভয়ঙ্কর একটা জিনিস। এবং এখান থেকে আমার তৃতীয় প্রশ্ন এই মুহূর্তে, যেখান থেকে আমি নজরুল সাহেবের কাছে উত্তর নেব। এই মুহূর্তে তৃতীয় প্রশ্ন, মনোজিতের জেঠু কে সেটা বাংলার মানুষ এবার জানতে চায়, কিন্তু এই জেঠুরাই আসলে নষ্টের কারণ। নজরুল সাহেব, খুব স্পেসিফিক্যালি আপনি নিজেও চিকিৎসা বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন। আমরা সাধারণত, যেটা আমি প্রথম থেকে বলে আসছি নজরুল সাহেব, আমরা প্যারাসিটামল দিয়ে আমাদের শরীরে জ্বর আসছে, এই সঞ্জয় রায় বা এই মনোজিৎ মিশ্রর মতন জ্বরগুলো আমরা ভাবছি যে প্যারাসিটামল খেয়ে কমে যাচ্ছে, শেষ সবটা। কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞান পড়িয়েছে ফিভার ইজ নট আ ডিজিজ, ইটস আ ম্যানিফেস্টেশন অফ আ ডিজিজ। অর্থাৎ জ্বর কোনো অসুখ নয়, জ্বর কোনো অসুখের লক্ষণ। আমার শরীরে যে ইনফেকশনটা রয়েছে, সিস্টেমে যে ইনফেকশনটা রয়েছে, সেগুলো তো শুধুমাত্র মনোজিৎ বা এই সঞ্জয় রায়ের অ্যারেস্টে মিটবে না সাহেব। এই গোটা যে শরীরটা, সেই শরীরের ট্রিটমেন্টটাকে কি করে করতে হবে? দেখুন, এক কথায় বলতে গেলে আপনি যদি মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে না সরাতে পারেন, তাহলে এই যে দুর্নীতি চলছে, টাকা নিয়ে চাকরি বিক্রি করা বা কলেজে কলেজে অপরাধী রেখে ইউনিয়নের দবদবা বজায় রেখে সেখান থেকে টাকা তোলা, এটা বন্ধ হবে না। আপনারা অনেক কথা বলছেন, রায়গঞ্জ যে কলেজ, যেটা পরে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানকার প্রধানকে ছাত্ররা যে অপমান করেছিল, তখন তাদের সাজার ব্যাপারে মমতা ব্যানার্জি প্রকাশ্যে, আপনারা দেখুন, আপনাদের কাছে সব ফুটেজ থাকবে, কি বলেছিলেন যে ছোট ছেলে মেয়েরা কিছু করে ফেলেছে, তা আমি তাদেরকে শোধরাবার জন্য আমি একটা সুযোগ দেব। অর্থাৎ মনোজিতরা তার আদরের ছোট ছেলে মেয়ে, তারা কিছু করে ফেলে, তাদেরকে এই যে ধর্ষণ যাতে করতে পারে তার সুযোগ তিনি দেবেন। তো তাহলে এটা তিনি যতদিন আছেন ততদিন এটা বন্ধ হবে না। আপনার যদি বন্ধ করতে হয়, তাকে উৎখাত করতে হবে। আমি এরপরে একেবারে যে পার্টটা, এবার তৃতীয় যে অংশটা, যেটা নিয়ে বাংলার মানুষ এবং আমাকে বহু যারা উকিল, আইনজীবী যাদেরকে বলা হয়, তারা টেলিফোন করে বলেছে, ময়ূক তুমি এই বিষয়টা নিয়ে কথা বলো, তার কারণ অন্যায় হচ্ছে এই মুহূর্তে। কিছু লোক, আমি বলছি আমার ভাষায়, ফুটেজ খাওয়ার জন্য এই কেসটাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করছে। কসবার মেয়েটি বিচার পাবে কি পাবে না, আজ সেইটা এই মুহূর্তে দুধ কা দুধ পানি কা পানি করতে হবে। তার কারণ আমরা অভয়ার ক্ষেত্রে দেখেছি অনেকভাবে ঘেঁটে দেওয়ার চেষ্টা হয়েছে এই কেসটাকে, অনেকভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, অনেকভাবে তথ্য প্রমাণ লুকিয়ে দেওয়া, ফরেন্সিকে গন্ডগোল করার চেষ্টা, সব কিছু হয়েছে। কসবা কাণ্ডে যেন এটা না হয়। এবং এটা আমরা কখন বুঝতে পারলাম, অরিন্দম কাঞ্জিলাল বলে এক উকিল বা এক আইনজীবী স্বঘোষিত, সে নিজে দাবি করলো মিডিয়ার সামনে এবং বাকি সমস্ত
মিডিয়া মারফত যে আমি আসলে ভিকটিম কথা বলবে না, আমি ভিকটিমের লয়ার, আমার সাথে কথা বলুন আপনারা। আমি প্রথম এই ঘটনাটা দেখেছিলাম, আমি ওয়াকালতনামা পেশ করছি, আমি আদালতে যাচ্ছি, এবং তারপর আমরা দেখতে পেলাম একটু একটু করে গোটা বাংলার যারা আইনজীবীরা রয়েছেন তাদের মধ্যে থেকে একাংশ তারা প্রতিবাদ করে বলছেন না, এই অরিন্দম কাঞ্জিলাল তিনি নিজে তো তৃণমূলের ঘনিষ্ঠ, তৃণমূলের হয়ে কাজ করেন। এক্ষেত্রেও মনোজিৎ মিশ্র থেকে পুলিশ প্রত্যেককে তিনি কোথাও না কোথাও একটা ক্লিন চিট দিয়ে দিচ্ছেন। আমি সেই বাইটগুলো আপনাদের শোনানোর জন্য বলবো, কিন্তু এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, আজ রিপাবলিক বাংলায় প্রথমবার, বাংলা টেলিভিশনে প্রথমবার কসবা কাণ্ডের অভয়া তার বাবা, যে নির্যাতিতা তার বাবা, সে রিপাবলিক বাংলাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল অরিন্দম কাঞ্জিলাল, মাথায় রাখুন এই নামটি, অরিন্দম কাঞ্জিলাল নির্যাতিতার আইনজীবী নয়। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আবারও বলছি, অরিন্দম কাঞ্জিলাল নির্যাতিতার আইনজীবী নয়। নির্যাতিতার আইনজীবী বলে একটা বিতর্ক তৈরি হচ্ছিল, আমি আইনজীবী, এবং সেখান থেকে একটা সন্দেহ দানা বাঁধছে। বিরোধীরা বলছেন যে ট্রোজান হর্স অর্থাৎ ঘুণপোকা ঢুকিয়ে দেওয়া, এবং ঘুণপোকা একটু একটু করে ফাইলগুলো কেটে নেবে, একটু একটু করে কেসটাকে গন্ডগোল করে দেবে, একটু একটু করে ট্রোজান হর্সটা নিজে থেকে কেসটাকে দুর্বল করে দেবে, এবং সে কারণেই নাকি অরিন্দম এই কাঞ্জিলালকে সামনে আনা হয়েছিল। নির্যাতিতার বাবা ঠিক কি বলেছেন শুনবো। 30 তারিখ একটা ঘটনা ঘটে সাউথ ক্যালকাটা ল কলেজে, এবং সেই ঘটনা এখন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে, গোটা রাজ্য উত্তাল। সেক্ষেত্রে সামনে আসে যে আপনাদের যিনি আইনজীবী ছিলেন অরিন্দম কাঞ্জিলাল, তিনি দাবি করেছিলেন যারা গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে মনোজিৎ কোনোভাবেই মূল অভিযুক্ত নয় বলে তিনি মনে করছেন। কি বলবেন, কারণ আপনি তো নির্যাতিতার বাবা। আমার বলার আছে, অরিন্দম কাঞ্জিলাল আমার লয়ার নয়, আমি যাকে অ্যাপয়েন্টেড করেছি উনি হাইকোর্টের লয়ার মিস্টার অরিন্দম জানা। আর দ্বিতীয়ত, এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার আমি সর্বোচ্চ শাস্তি চাই, এবং আইনের প্রতি আমার আস্থা আছে, কলকাতা পুলিশের ওপর আমার আস্থা আছে। আমি নির্দিষ্টভাবে আত্রি হালদারের কাছে যাব। আমি মেঘা আলম এবং সৌরভ কোলে দুজন রয়েছেন একেবারে নির্যাতিতার আইনজীবীদের যে টিম, তার মধ্যে থেকে অন্যতম দুজন। আমি প্রত্যেকের কাছে যাব, আত্রির কাছে যাব। আত্রি, আপনারা কেন প্রতিবাদ জানাচ্ছিলেন প্রথম থেকে এই অরিন্দম কাঞ্জিলালের বিরুদ্ধে? আপনারা কেন বলছিলেন যে ট্রোজান হর্স বা কেসটাকে গুলিয়ে দেওয়ার, ঘেটে দেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে? দাদা, প্রথম থেকেই যদি আমরা লক্ষ্য করি, কেসটাতে কিন্তু অ্যাপলিটিক্যাল হওয়ার কোনো জায়গা নেই, কারণ যে কেসটা কমিট করেছে সে একজন টিএমসি গাই। অরিন্দম কাঞ্জিলাল যে পরে নিজেকে নির্যাতিতার আইনজীবী বলে দাবি করে, সেও টিএমসির মেম্বার। তো প্রথম থেকে একটা সন্দেহ ছিল, কারণ তার যখন ফেসবুকের কভার ফটোটা দেখছি তখন থেকেই মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধে যে আলটিমেটলি করতেটা কি চাইছে। তারপরে যখন দেখলাম যে বিভিন্ন সময় মিডিয়া বাইটেও বলছে যে ম্যাক্স টু ম্যাক্স কি করবে, কোট আনকোট যাচ্ছি যে ম্যাক্স টু ম্যাক্স কি করবে, আমার বাবা মাকে মেরে দেবে, আমার প্রফেশনকে শেষ করে দেবে, কিন্তু মেয়েটাকে আমি মানে মেয়েটার হয়ে আমি দাঁড়াবো, মেয়েটার জন্য লড়বো। এত কিছু বলার পরে হঠাৎ করে একদম স্ট্যান্ড চেঞ্জ করে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়ে সে বলছে যে আমি তৃণমূলের মানে আমি যেটা দেখি যে তৃণমূল দর্শকদের কখনো সাপোর্ট করে না, এবং তৃণমূল দলটা এরকম নয়, ক্যালকাটা পুলিশের উপর আমার ভরসা রয়েছে, এটসেট্রা। তো কোথাও একটা গিয়ে এবং আরো যোগ করে যে ছেলেটি পরোপকারী, মানে অ্যাকিউজ ছেলেটি পরোপকারী, এবং তার সম্পর্কে আরো কিছু ভালো ভালো কথাবার্তা। তো কোথাও থেকে এগুলো মনের মধ্যে সন্দেহ দানা বাঁধে, এবং আমি জানতে পারি যে সে আমাদের কলেজেরই প্রাক্তনী, এবং আমাদের কলেজের বিভিন্ন জায়গা থেকে তার কাছ থেকে আমার কাছে ইনফরমেশন আসা শুরু করে তার বিষয়ে। এক্স্যাক্টলি ঠিক এই জায়গাতেই আমি একবার আপনাকে পজ করছি। আমার সাথে এই মুহূর্তে একেবারে নির্দিষ্টভাবে দুজন যারা রয়েছেন, মেঘা আলম এবং সৌরভ রয়েছে। মেঘা, নির্দিষ্টভাবে প্রবলেমটা কি? মানে এটা একদম ওই কাহানি মে টুইস্টের মতন, আমরা যাকে লয়ার হিসেবে দেখছিলাম সে লয়ার নয়, এবং পরবর্তীকালে একটা ভয়ঙ্কর ব্লাফ দেওয়া হচ্ছিল। একবার যদি বাংলার দর্শককে বলুন, প্রথমত আপনারা লয়ার তো? হ্যাঁ, মানে আমি কেন বলছি, কারণ যেভাবে লয়ার নিয়ে এই কেসটাকে ঘেটে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা চাই বিচার পাক মেয়েটি। বলুন। দেখুন, লয়ার নিয়ে বিতর্ক প্রথম থেকেই, মানে প্রথম থেকে নয়, যবে থেকে কালকে থেকে অ্যাকচুয়াল বিতর্কটা স্টার্ট হয়েছে। এখানে আমরা আসার পরে
আমরা চাইলে ওই দিনকে এটা ক্লিয়ারেন্স দিতে পারতাম, যেদিন আমরা প্রথম আলিপুর থানায় যেদিনকে মনোজিৎ তার বাকি দুইজন কো-অ্যাকিউজকে প্রডিউস করার কথা, সেদিন যখন প্রথম দিন আমরা গেছি, আমরা চাইলেই একটি ফেসবুক, এখন তো যোগাযোগ মাধ্যম খুবই উন্নত, তো সত্যিটা বা নিজের পয়েন্ট অফ ভিউ বলার সবারই মানে ওয়েটা খুব ইজি এখন। আমরা সেদিনই চাইলে আমরা সেদিনই বলতে পারতাম, কিন্তু এই জিনিসটা চারকান আমি করতে যাইনি প্রথম কথা। আর তার থেকে বড় কথা, তখন মানে আমি চাইছিলাম অন্তত যে নেক্সট ডেট দেওয়া হয়েছে মঙ্গলবার অবধি, যেটা গতকালকে ছিল, সেই অবধি আমি এই ব্যাপারে কিছুই বলবো না। কিন্তু পাল্টা আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কেসটা আপনারাও তো ভালোভাবে নিতে পারছেন না, তার কারণ অভিযুক্তকে প্রডিউসই করা হয়নি। অভিযুক্তকে প্রডিউস করা হয়নি, এর আগের দিনও করা হয়নি এবং কালকেও করা হয়নি। আর এই ব্যাপারে দেখুন, স্যার যখন অ্যাপয়েন্ট হয়েছেন অরিন্দম জানা স্যার, আমি অরিন্দম জানা এইটা নিয়ে আবার নাম নিয়ে অনেকের কনফ্লিক্ট আসছে, আমি শুনছি, যেহেতু দুজনের নাম বাড়ির বাবা নিজে, নির্যাতিতার বাবা নিজে বলছে যে অরিন্দম জানা আমাদের আইনজীবী। হ্যাঁ, তো মানে স্যারের কাছেও, স্যার আমাকে আজকে বললেন ওনার কথা, স্যারের কাছেও লালবাজার থেকে কেউ একজন ফোন করে বলেছেন যে উনি কেসটায় ঢুকে কেসটি ঘাঁটার চেষ্টা করছেন। ইভেন আমি স্যারের কাছ থেকেই শুনতে পেলাম যে যেহেতু আমরা ওনাকে, অরিন্দম কাঞ্জিলালকে, এই ওর মনোজিতের ওপর এই এত দয়া এত কিছু শুনে যেহেতু আমরা ওকে মানে অ্যাভয়েড করেছি পুরো ব্যাপারটাতে, উনি অরিন্দম স্যারকে গিয়ে বলেছেন, মানে অরিন্দম জানা স্যারকে গিয়ে বলেছেন যে আমার উপর ভীষণ ডেথ থ্রেটস আসছে, আমার যে কোনো মুহূর্তে কোর্টে যেতেও মৃত্যু হয়ে যেতে পারে, আমি সত্যিই জানি না যে ওনাকে ডেথ থ্রেটসটা দিচ্ছে কে। আমার তো বলার আছে যে পুলিশের উচিত ওনার ফোনটা নিয়েও একটু ইন্টারোগেশন করা, একটু ইনভেস্টিগেট করা। এই জায়গাতে আমি একবার আমি সৌরভের কাছে যাবো। সৌরভ, কেন বারবার একটা বড় সংখ্যক মানুষের মনে হচ্ছে এখানেও কোনো না কোনোভাবে একটা ম্যানিপুলেশন হবে, এবং আইনজীবীদের মধ্যে যেভাবে একটা ম্যানিপুলেশনের চেষ্টা বা কেসটাকে ডাইলিউট করার চেষ্টা আপনারা বলছেন, কেন মনে হচ্ছে? প্রথমেই বলি ময়ূকদা, এই যে নির্যাতিতা বিচার পাবে না এই প্রসঙ্গ উঠতোই না যদি না অরিন্দম কাঞ্জিলালবাবু প্রথম থেকেই স্টান্টবাজিটা শুরু করতেন। উনি কী করলেন, যেহেতু প্রথম থেকেই আমরা এই লাইমলাইট থেকে দূরে ছিলাম এবং মেঘাজিডি বললেন যে আমরা মঙ্গলবার অবধি কোনোরকম কোনো প্রসঙ্গে আসতামই না, তো উনি সেই সুযোগ কাজে লাগিয়ে লাইমলাইটে স্বঘোষিত আইনজীবী বলে নিজেকে প্রচার করলেন। প্রথমে অভিযুক্তদের নামে মারাত্মক রকম মানে অভিযোগ করা শুরু করলেন, যেটা এফআইআরে আছে এবং আমরা সবাই জানি। তারপর হঠাৎ উনি কি শুরু করলেন, শাসক দলের সাথে হোক বা যাই হোক কোনো প্রেশারে হোক বা নিজের কেরিয়ারে সিঁড়ি করার জন্য হঠাৎ করে অভিযুক্ত সম্পর্কে প্রশংসা করা শুরু করলেন। এই যে উনি একটা ব্যালেন্স করা শুরু করলেন, তখনই রাজ্যের সমস্ত জনগণ এবং সকল আইনজীবীর মধ্যেই মনে হলো যে উনি কি কোথাও একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন। আর উনি যেহেতু নির্যাতিকা রিপ্রেজেন্ট করছেন, তো এখানে একটা প্রশ্ন থেকেই গেল, তাহলে কি ম্যাটারটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে? এই যে কম্প্রোমাইজের একটা কোয়েশ্চেন মার্ক পড়ে গেল, তখনই মনে হলো যে অরিন্দম কাঞ্জিলালবাবু কি আদৌ আইনজীবী, নাকি উনি নিজেকে দেখেছেন পর্যন্ত, নাকি ওনার পাওয়ার আছে, নাকি ওনার মিনিমাম জ্ঞানটুকু আছে যে আইনের বিচারটা কিভাবে হয় কোর্টে। আমি আবার আমি নির্দিষ্টভাবে আত্রেয়ীর কাছে যাব। আত্রেয়ী, এখানে খুব বড় কোনো কনস্পিরেসি হয়তো সামনে এখনো আসেনি, বা অবশ্যই আছে দাদা, কারণ আমরা যদি ইন দ্য মেইন টাইম দেখি বিভিন্ন তৃণমূল নেতাদের স্টেটমেন্ট দেখি, নেতা মন্ত্রীদের, কখনো শশী পাজা দেবী বলছেন শ্লীলতাহানি, কখনো মানস ভূঁইয়া বলছেন ছোট ঘটনা, কখনো মদন মিত্র বলছেন মেয়েটা ওখানে না গেলে না হতো, ঘটনাটা ঘটতো না। তো এই ব্যাপারগুলোর পরে কিন্তু এই ছেলেটির কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টগুলো উঠতে শুরু করলো। এই তাই নয় আত্রেয়ী, শুধু তাই নয়, আমার সাথে যিনি বসে রয়েছেন নবনীতা চ্যাটার্জি, তিনি নিজে একজন অধ্যাপক, তিনি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব হিসেবে কাজ করেছেন। আবারও বলছি দর্শকদেরকে, তার হাজব্যান্ড ছিলেন সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল। তিনি বারবার, তিনি আজ নেই, তিনি বারবার চিঠি লিখেছিলেন, এবং তিনি যে সময় প্রিন্সিপাল ছিলেন সেই সময় পড়াশোনা করেছে মনোজিৎ মিশ্রদের সাথে একজন পড়ুয়া। তিনি পর্যন্ত এই শোতে বসে বলেছিলেন মনোজিৎ মিশ্ররা মেয়েদেরকে কিভাবে অত্যাচার করতো, মেয়েদের তুলে নিয়ে যেত, তাদের এন্টারটেনমেন্টের জন্য কাজে ব্যবহার করা হতো। একবার পিসিআরকে বলবো সেই অংশটা শোনানোর জন্য। কালচার বলতে ওখানে কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে বেশি ইউনিয়নের চলতো, অর্থাৎ কলেজের অ্যাডমিনিস্ট্রেশনও ইউনিয়নের কথা শুনতে বাধ্য ছিল। আমরা ক্লাস করতে করতে আমাদের ক্লাসের মাঝখানে আমাদের ক্লাসকে ডিস্টার্ব করে আমাদের ওনারা ঢুকে, মানে ইউনিয়ন ঢুকে যে কোনো মেয়েকে ডেকে নিয়ে চলে যেত, এতে ক্লাস যারা নিতেন তারা কোনো অবজেকশন করতেন না। এবং তাছাড়া আমাদের কলেজে ঢোকার পর থেকে আমাদের 7:30 থেকে 11টা অবধি ছিল।
ডেকে নিয়ে চলে যেত, কেউ কোনো অবজেকশন করতো না ক্লাসের মাঝখান থেকে, টিচাররাও না। তা মেয়েটার যদি অবজেকশন থাকতো, মেয়েটা যদি বলতো আমি যাব না, টিচাররা যেখানে বারণ করতো না, ওই জন্য যারা স্টুডেন্ট ছিল তারাও কোনো অবজেকশন করতো না, কারণ ইউনিয়ন ডাকছে এটা ভেবেই তারা কিছু বলতো না। কিন্তু যাওয়ার পরে ওখানে ইউনিয়ন রুমে ওদেরকে বিনা কারণে ক্লাস না করতে দিয়ে বসিয়ে রাখা হতো। আর কি করা হতো? আমরা যখন 7:30টার সময় কলেজে ঢুকতাম, আমাদের কলেজে মানে ঠিক গেটে আটকে দেওয়া হতো, বলতো কেন এত লেটে এলি, ইউনিয়ন রুমে চল। ঠিক এইরকম ভাবে আমাদেরকে বলতে পারেন ক্লাস করতে দেওয়া হতো না, অসভ্যতামো করা হতো, মানে আমাদের ইচ্ছাটাকে কেউ প্রায়োরিটি দিত না। মনোজিৎ মিশ্র অত্যন্ত প্রভাবশালী নবনীতা দি, এবং আমার খারাপ লাগছে যে আপনার হাজবেন্ড যিনি আজ নেই আমাদের মধ্যে, তিনি চিৎকার করে গেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়, তার শিক্ষা দপ্তর, তার পুলিশ দপ্তর কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ করেনি, হয়তো মনোজিৎকে বাঁচানোর জন্য। নবনীতা দি, কি আর বলবো, মানে এটা খুবই দুর্ভাগ্যজনক। মানে আমার জিজ্ঞেস করতেও খারাপ লাগছে, আপনি নিজে যেভাবে ইমোশনাল হয়ে গেছেন। সব থেকে হতবাক আমি হয়ে গেছিলাম, আমি প্রথম এই ঘটনার পরেই জানতে পারি, আমার দীর্ঘদিন ওই কলেজের সঙ্গে আমার যোগাযোগ নেই সেই অর্থে, এই ঘটনার পরেই আমি মিডিয়া মারফত জানতে পারি যে মনোজিৎ এখন শুধু মানে ওই কলেজে বহিরাগত পরিচয় নেই, ওই কলেজের একটা মূল স্তম্ভের অঙ্গীভূত হয়ে গেছে। এটা কি হতে পারে যে আপনিও তো একটা কলেজের অধ্যাপক, এটা হতে পারে মনোজিৎ মিশ্র আপনার কলেজে যদি থাকতো, আপনার গভর্নিং বডির মাথা জানে না, আপনার লোকাল এমএলএ এমপিরা জানে না, শিক্ষামন্ত্রী জানে না, এটা হয় কখনো? এই চিঠির মধ্যে তো সবার নামে আছে। সেটাই, মানে আর কারুর কথা মানে জানি না আমি। এখনকার বর্তমান গভর্নিং বডি, মানে তারা দীর্ঘদিন ধরে গভর্নিং বডিতে সদস্য আছেন, তাদের কথাই আমি বিশেষত বলবো। আর কারুর কথা আপনি যাদের কথা বললেন তারা অশোক দেব নির্দিষ্টভাবে না, আমি বলছি পুরো গভর্নিং বডি, মানে তারা তো দীর্ঘদিন ধরে মানে দেবাশিস থাকাকালীন সময় থেকে তারা গভর্নিং বডির সদস্য, এবং তারা তো পুরো ব্যাপারটা অবহিত, এবং ওর কার্যকলাপ এবং কিভাবে মানে নির্যাতিত ওর দ্বারা হতে হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে, যিনি এই কলেজটার রূপকার বলা যায়। সাউথ ক্যালকাটা ল কলেজ একটা ভাড়া করা বিল্ডিংয়ে 6/1 সুইনহো স্ট্রিটে ছিল, যেখানে বিএড কলেজটা আছে, তার মর্নিং সেকশন, এবং দেবাশিস মানে সরকারি পৃষ্ঠপোষকতায় মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার শিলান্যাস করেছিলেন, ওই ক্যাম্পাসটা উনি নিজে হাতে তৈরি করেছিলেন, ওটা ওনার স্বপ্নের বাড়ি। এবং আমার খারাপ লাগছে যে এই স্বপ্নের বাড়িগুলো যারা তৈরি করে তারা চিৎকার করে সেই বাড়িটা বাঁচানোর জন্য বারবার বলেছিল যে মনোজিৎ মিশ্ররা এই বাড়িগুলোকে ধ্বংস করতে চাইছে, এই বাড়িতে মেয়েগুলোকে তুলে ধর্ষণ করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও ভ্রুক্ষেপটুকু করেননি। জয়েন্ট কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টার, ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন, অফিসার ইনচার্জ, কারা ভ্রুক্ষেপ করেছিলেন আমি জানতে চাই। দেবাশিস বাবু আজ আমাদের মধ্যে নেই, এই প্রিন্সিপাল আমাদের মধ্যে নেই, কিন্তু এই কতগুলো প্রিন্সিপালকে এরকম পরিণতি ফেস করতে হবে আজ তার জবাব চাই বাংলা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।